ঠিক আছে বাবারা, আশা করি ভালো আছো। তোমাদের আমরা যে রুটিনটা দিয়েছিলাম কিভাবে পড়তে হবে, তার মধ্যে বলা ছিল আমরা অর্গানিক কেমিস্ট্রিটা একটু দেখব। এখন অর্গানিক কেমিস্ট্রিতে আমি বলছিলাম যে সিকিউ আসার জায়গা দুইটা পার্ট, একটা অ্যালিফেটিক পার্ট আর হচ্ছে অ্যারোমেটিক পার্ট। এইখান থেকে তুমি তিনটা সিকিউ পাওয়ার চান্স আছে, কিন্তু অ্যালিফেটিকে অনেকে সবচেয়ে ভুল করো। বাট অ্যারোমেটিকের জন্য সাজেশন নিয়ে চলে এসেছি। অ্যারোমেটিক থেকে যা দিব এর বাইরে আসলে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম বললেই চলে। তো অ্যারোমেটিকের সাজেশনটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে যদি একটা সিকিউ আসে, এই একটা সিকিউ যেন আমি আনসার করে আসতে পারি। ওকে, আর ক খ এর জন্য তো আমি অলরেডি পিডিএফ তোমাদের দিয়েছি। তো দেখো, আমি ঘন্টার পর ঘন্টা ধরে ক্লাস নেব না, জাস্ট তোমাদের বেসিক জিনিসটা বোঝাই। ফার্স্ট অফ অল অ্যারোমেটিক পার্টকে দুইটা ভাগে ভাগ করব। প্রথম পার্টটা কি, আমাদের মেকানিজম পার্ট। এটা কোন পার্ট? এটা হচ্ছে আমাদের বাবারা মেকানিজম পার্ট। মেকানিজম পার্ট বলতে ওই যে ইলেকট্রোফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়া, সেই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মেকানিজমগুলো পরীক্ষাতে আসে। কোন একটা উদ্দীপক দিয়ে দেয়, উদ্দীপকে দেখা গেলো বেনজিন দেওয়া গেল, বললো টলুইন কিভাবে প্রস্তুত হয় মেকানিজম সহ দেখাও, বা ক্লোরোবেনজিন প্রস্তুত হয় কিভাবে মেকানিজম সহ দেখাও। তোমাকে ডিরেক্ট কখনো এই নামগুলো দিবে না, কিন্তু ওই উদ্দীপকটা দেখে বুঝে নিতে হবে যে এইটাই চাওয়া হয়েছে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে কি কি আছে? হ্যালোজেনেশন আছে। হ্যালোজেনেশন মানে হ্যালোজেন সংযোজন, আমরা বেসিক্যালি ক্লোরিন সংযোজন করি। তারপরে সালফোনেশন আছে, নাইট্রেশন আছে, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আমরা মেকানিজমগুলো দেখবো, সমস্যা নাই। আর মোস্ট ইম্পর্টেন্ট, এটাতে তুমি 3 স্টার দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো যে রেজোনেন্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, রেজোনেন্স থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। এখন কয়টা জিনিসের রেজোনেন্স দেখবো? আমি মোটামুটি 5টা জিনিসের রেজোনেন্স তোমাকে দেখে যাইতে বলবো। একটা ফেনল, একটা হচ্ছে অ্যানিলিন, একটা বেনজালডিহাইড, একটা টলুইন, আর একটা নাইট্রোবেনজিন। এই 5টা জিনিসের আমি যদি রেজোনেন্স দেখে যাই, মোটামুটি অ্যারোমেটিক যৌগ কাভার হয়ে যাবে। অ্যারোমেটিক যৌগের ঘ নম্বরে আনসার করার মেন থিমই হচ্ছে রেজোনেন্স। তোমাকে আমি একটা বাটপারি বুদ্ধি শিখাই দিচ্ছি, আসো আমরা দেখি কি করব। কিছু পারো আর না পারো, তুমি রেজোনেন্স আঁকাই দিয়ে আসবে অ্যারোমেটিকে, বুঝছো? চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে একেবারে কোনো কিছু না পারার চাইতে এটা পারা ভালো, রাইট? তো এই যা সাজেশন দিব, অ্যারোমেটিক থেকে যদি একটা সিকিউ আসে বা কোনো কিছুর সাথে জয়েন্ট একটা সিকিউ আসে, তুমি অবশ্যই আনসার করে আসতে পারবা। ঠিক আছে বাবারা? তো চলো দেখি, আমি জিতবা ঢাকা মেডিকেল কলেজ। এখন দেখো হ্যালোজেনেশন, হ্যালোজেনেশন মেকানিজমটা একটু দেখাই। ফার্স্ট অফ অল প্রত্যেকটা সময় মনে রাখবা অ্যারোমেটিক যৌগের এই যে আমরা যে 5টা মেকানিজম দেখবো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার 3টা স্টেপে বানাইতে হবে। কয়টা স্টেপ? 3টা স্টেপ। প্রথম স্টেপ যেটা, প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে ইলেকট্রোফাইল উৎপাদন। যেহেতু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কি উৎপাদন করতে হবে? ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল উৎপাদন। কিরকম? আমি যে দেখি, এই দেখো এইখানে যে ক্লোরিন আছে না, আর এখানে প্রভাবক আছে তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনাদ্র, এইটার সাথে বিক্রিয়া করবে। কি করবে বাবারা? এইটার সাথে বিক্রিয়া করবে। তাহলে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে ক্লোরিন প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, এখানে FeCl3ও থাকতে পারে, ফেরিক ক্লোরাইড, তোমার ইচ্ছা। কি তৈরি হবে? ক্লোরিন প্লাস প্লাস AlCl4 মাইনাস, এই যে হয়ে গেল। তার মানে এই যে ক্লোরিন প্লাস যেটা হয়েছে, এটাই কিন্তু ইলেকট্রোফাইল, রাইট? এটা কিন্তু ইলেকট্রোফাইল। এখন আসো, আমার যেটা তৈরি করতে হবে সেকেন্ড যে স্টেপটা, এইখানে তৈরি হবে সিগমা জটিল। কোন জটিল বাবারা? সিগমা জটিল। সিগমা জটিল জিনিসটা কি বলতো? সিগমা জটিল হচ্ছে আমাদের এই যে বেনজিন বলাই, এইটার মধ্যে তখন এই ইলেকট্রোফাইলের আক্রমণটা ঘটাই দিতে হবে। তাহলে দেখো, এটা আমাদের বেনজিন বলাই, এখানে আমাদের ইলেকট্রোফাইল আক্রমণ করতেছে। আমরা কিন্তু মেকানিজম দেখাচ্ছি, পরীক্ষা আসলে এটাই আঁকাইতে হবে। আঁকার উপরে বাংলা লিখে দিবা, যে বিক্রিয়া পারে সে বাংলা পারে। কয়েকটা বাংলা কথা লিখতে পারবা না, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এসে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল তৈরি হয়, তারপরে এটা সিগমা জটিল তৈরি হয়, তারপরে এই অতএব অবশ্যই এভাবে ক্লোরোবেনজিন তৈরি হয়। বাংলা 2-3 লাইন লিখে দিবা, এনাফ, মোর দেন এনাফ। এইখানে চিন্তা করো, প্রত্যেকটা কার্বন, এই যে প্রত্যেকটা প্রান্তে একটা করে হাইড্রোজেন আছে কিনা এর সাথে? অবশ্যই আছে। তুমি একটা হাইড্রোজেনকে বের করে দাও, কোন দিকে বের করব? ধরো তুমি এইখানে হাইড্রোজেনকে বের করছো, ওকে, তাহলে এই পাশে ক্লোরিন অ্যাড হবে,
তুমি যেই দিকে হাইড্রোজেন বের করে যেইখানে এই ঘটনাটা ঘটাইছো, অর্থাৎ ক্লোরিনকে প্রতিস্থাপন করতেছো, হাইড্রোজেনকে সরাইয়ে ক্লোরিনকে বসাচ্ছ, সেই জায়গাটাতে আমরা বলাইটা ফাঁকা রাখতে হবে। এই যে ফাঁকা রেখে প্লাস চিহ্ন দিতে হবে, বুঝছো কিনা? যদি আমি এটা দেখো এই দিকে হাইড্রোজেনকে সরাইতাম, মনে করো আমি এই দিকে হাইড্রোজেনকে সরাচ্ছি এবং এইখানে আমি ক্লোরিন দিচ্ছি, তাহলে আমার যেটা হইতো এই বরাবর ফাঁকা রাখতে হবে, এইখানে প্লাস চিহ্ন হবে। কথা বোঝা গেছে? তাহলে যেদিক থেকে হাইড্রোজেনকে বের করবা সেইখানে তোমাকে ফাঁকা রাখতে হবে। এইটা হচ্ছে থিওরি বা থিম। ডান। এই জিনিসটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সিগমা জটিল। এইটার নামই হচ্ছে আমাদের সিগমা জটিল। অস্থায়ী একটা কম্পাউন্ড, এটা ধাম করে আবার ভ্যানিশ হয়ে যাবে, আবার নতুন যৌগ তৈরি হবে। তারপরে কি হবে? এই যে লাস্ট হচ্ছে উৎপাদন, মেন প্রোডাক্ট। আমাদের যেটা মেন প্রোডাক্ট কি ছিল বলো? এই দেখো ঘটনাটা কি হবে বলো তো। এই হচ্ছে আমাদের সিগমা জটিল। এখানে আর কে বিক্রিয়া করবে? এই যে বাকি এইটা ছিল না, ফার্স্টে তো ক্লোরিন অ্যাড হয়েছে, এরপরে অ্যালুমিনিয়াম AlCl4- যেটা ওইটা অ্যাড হবে। অ্যাড করে দাও AlCl4-। কি তৈরি হবে? এই হাইড্রোজেনটা সরে যাবে, সরে যাওয়ার পরে তাহলে ক্লোরোবেনজিন তৈরি হয়ে গেল। এই হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট। দেখো আমি কিন্তু বিক্রিয়াতে অবশ্যই শুধুমাত্র মেন প্রোডাক্ট লিখছি, জৈব যৌগের ক্ষেত্রে বাই প্রোডাক্ট না লিখলেও চলে। তোমাকে অবশ্যই মেন প্রোডাক্টটা ঠিক রাখতে হবে। প্লাস এইখানে একটা ক্লোরিন এক্সট্রা ছিল না, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তো AlCl3, এখানে AlCl4- আছে, তাহলে ক্লোরিন একটা এক্সট্রা না, আর এখানে হাইড্রোজেন বের হয়ে গেল না, এই দুইটা মিলায়ে HCl তৈরি হবে। তাহলে বাকি কে থাকে? AlCl3। এই দেখো ঘটনাটা তাহলে কি হলো? HCl তৈরি হলো বাই প্রোডাক্ট, মেন প্রোডাক্ট ক্লোরোবেনজিন তৈরি হলো, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক আগের অবস্থায় ফিরে আসলো। প্রভাবকের বৈশিষ্ট্যই তো বিক্রিয়া শেষে আগের অবস্থায় ফিরে আসা, রাইট? এই হচ্ছে আমাদের মেকানিজম। বলো হ্যালোজেনের মেকানিজম পারবা কিনা? হ্যালোজেনেশনের পারবা না? দেখো একটা মেকানিজম তোমারে বুঝাইলাম, কি করব? জাস্ট প্রভাবকের সাথে বিক্রিয়া ঘটায় ইলেকট্রোফাইল তৈরি করব, সিগমা জটিল, তারপরে হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট উৎপাদন, শেষ। ডান। এবার তুমি বাংলা কথা লিখে দাও, 3টা স্টেপে মেকানিজম শেষ করতে হবে। এখন দেখো প্রত্যেকটা মেকানিজম আমি লিখে রেখে দিয়েছি তোমার জন্য, কারণ আমি তোমার টাইম নষ্ট করতে চাই নাই। তো এই যে তুমি মেকানিজমটা পিডিএফটা কমেন্ট বক্সে দিয়ে দিব, জাস্ট একটু দেখো। এই হচ্ছে মেকানিজম, প্রত্যেকটার মেকানিজম দেওয়া আছে, মেকানিজম দেওয়া আছে। এখন আমরা যেটা দেখব রেজোনেন্স। দেখো এই যে 5টা রেজোনেন্স আছে, অ্যানিলিন আছে, টলুইন আছে, ফেনল আছে, কিটোমূলক বা বেনজালডিহাইড আছে এবং নাইট্রোমূলকের দেওয়া আছে। এখানে ঘটনা যেটা আমি তোমাদের টাইম নষ্ট না করার সুবিধার্থে বই থেকে ছবি তুলে আনছি। কোন বই? বইটা হচ্ছে এই যে, তোমরা জানো কি না, আমার হচ্ছে বেসিক কেমিস্ট্রি বই আছে, এখানে অর্গানিক কেমিস্ট্রি আছে। এই অর্গানিক কেমিস্ট্রিতে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট যেসব জায়গা থেকে সিকিউ আসতে পারে, অ্যালিফেটিক বলো অ্যারোমেটিক বলো, এর বাইরে আসলে কোথাও থেকে সিকিউ দেওয়ার চান্স নাই। ওকে, মাত্র 20 থেকে 30টা পেজে পুরো অর্গানিক কভার করা হয়েছে এমসিকিউ সহ। তো তোমরা এই বইটা অর্ডার করতে পারো। কোথায় অর্ডার করবা? জিতবিশ্বাস.com। যেহেতু এইচএসসি চলতেছে এই কারণে তোমাদের একটা অফার আছে, বইয়ের মূল্য ছিল 600 টাকা, এখন অফার হচ্ছে 399 টাকা, এবং যেদিন অর্ডার করবা তার পরের দিনই বইটা পেয়ে যাবা, ঠিক আছে? আর এটার সাথে তোমরা জিতবিশ্বাস.com ওয়েবসাইটে গেলে কিছু হ্যান্ড নোট আছে কেমিস্ট্রির জন্য বলো, তারপর কিছু ক্লাস দেওয়া আছে, ওইগুলাও তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা শুধুমাত্র বইটা অর্ডার করলে। ওকে, এবং যদি কারো জৈব যৌগ থেকে আসলেই সিকিউ অর্ডার করার মানে সিকিউ আনসার করার ইচ্ছা থাকে, যে না আমি জৈব যৌগ থেকে সিকিউ আনসার করবই, তাহলে অবশ্যই এই বইটা তোমার সাথে থাকা উচিত, ঠিক আছে? হাতে এনাফ টাইম আছে, তোমরা এই বইটা কিনতে পারো। দেখো এখানে রেজোনেন্স আছে, রেজোনেন্স দেখছো? রেজোনেন্স যেহেতু আছে, আমরা একটু দেখি এই রেজোনেন্স দিয়ে যে সকল প্রশ্নের উত্তর রেজোনেন্স দিয়ে করা সম্ভব, কোন কোন প্রশ্নের উত্তর আমরা রেজোনেন্স দিয়ে করা সম্ভব, এবং এইগুলাই ঘ নম্বরে আসে, গ নম্বরেও দিয়ে দেয় অনেক সময়, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন কি? কোন একটা যৌগ দিবে বেনজিনের মতো, দিয়ে বলবে এটা মেটা নির্দেশক কিনা বা অর্থপ্যারা নির্দেশক কিনা। আমরা জানি মেটা নির্দেশক কারা? যাদের মধ্যে ডাবল বন্ড থাকে, আর অর্থপ্যারা নির্দেশক কারা? যাদের মধ্যে একক বন্ধন থাকে, রাইট? ওকে, জৈব যৌগের এমসিকিউ কিভাবে সলভ করতে হয় তার জন্য আলাদা 2টা ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, বস মেথডে অর্গানিক কেমিস্ট্রি বা একটি প্রশ্নের মাধ্যমে অর্গানিক কেমিস্ট্রি ফুল কভার, এটার প্লে লিস্টটা তোমরা দেখে নিতে পারো, ঠিক
ঠিক আছে, এখন দেখো মেটা নির্দেশক বা অর্থপ্যারা নির্দেশক কিনা। তারপরে হচ্ছে টলুইন দিয়ে হলো নাইট্রেশন করলে বা হ্যালোজেনেশন করলে বা যে কোনো একটা কিছু যোগ করলে এটা কোন অবস্থানে যুক্ত হবে, মেটা অবস্থানে না অর্থপ্যারা অবস্থানে। তারপর বললো ফেনল অম্লধর্মী কেন, ব্যাখ্যা করো। এটা বেনজিন বলয় সক্রিয়তা হ্রাস করে নাকি বৃদ্ধি করে, ব্যাখ্যা করো। তারপরে এমন আসতে পারে মনে করো আর একটা প্রশ্ন দিই, 5 নম্বর। এই প্রশ্নটাও আসতে পারে, ধরো টলুইন ফেনল অ্যানিলিন নাইট্রোবেনজিন দিলাম, হ্যাঁ নাইট্রোবেনজিন দিয়ে দিলাম NO2, যেন একবারে তোমাদের সবগুলার রেজোনেন্সটা কাভার হয়ে যায়। NO2 ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তা হ্রাস করে কেন, সক্রিয়তা হ্রাস করে কেন। ওকে, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, আমি প্রত্যেকটার ব্যাখ্যা দিই, খুব ভালো করে বুঝবা। ফার্স্টে বলছি কি মেটা নির্দেশক ব্যাখ্যা করো, তুমি আগে কি করবা, মেটা নির্দেশকের সংজ্ঞা দিবা, দেওয়ার পরপরই তোমার আর কোনো কাজ নাই, তুমি রেজোনেন্স আঁকাই দিবা। এখান থেকে রেজোনেন্স আঁকাই দিছা, রেজোনেন্স আঁকাই দেওয়ার পরে লাস্ট লাইন কি লিখবা, রেজোনেন্স থেকে পাই এই যৌগের, যেহেতু এই যৌগটা দেওয়া আছে বেঞ্জালডিহাইডের মেটা অবস্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, কারণ অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে গেছে। এই কারণে যেহেতু ইলেকট্রন মেঘের ঘনত্ব মেটা অবস্থানে বেশি, তাই বিক্রিয়ার সময় যে কোনো যৌগ এসে এর মেটা অবস্থানে বসবে, সুতরাং বেঞ্জালডিহাইড একটা মেটা নির্দেশক। শেষ, মাত্র 2 থেকে 3টা কথা লিখবা, ক্লিয়ার। পরেরটাতে আসো, টলুইনের নাইট্রেশন করলে কোন অবস্থানে যুক্ত হবে, বা যে কোনো একটা যৌগ দিল বেনজালডিহাইডের নাইট্রেশন করলে হ্যালোজেনেশন করলে কোন অবস্থানে যুক্ত হবে, তুমি তো অলরেডি জানো এটা মেটা নির্দেশক মানে মেটা অবস্থানে যুক্ত হবে। আর টলুইন কোন নির্দেশক, এই CH3 অর্থপ্যারা নির্দেশক না, তার মানে নাইট্রেশন করলে নাইট্রোমূলকটা কই যুক্ত হবে, অর্থপ্যারা অবস্থানে যুক্ত হবে। মানে এই যে টলুইন যদি হয় এটার সাথে যদি আমি নাইট্রোমূলক অ্যাড করি অবশ্যই সেইটা অর্থপ্যারা অবস্থানে যুক্ত হবে। ওকে, এটাই জিজ্ঞেস করা হয়েছে কোন অবস্থানে যুক্ত হবে। তুমি কি করবা, অর্থপ্যারা নির্দেশকের সংজ্ঞা দিবা, দেওয়ার পর ধাম করে তুমি এই রেজোনেন্স আঁকাই দিবা, রেজোনেন্স আঁকানোর পর বলবা রেজোনেন্স হতে পায় টলুইনের অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, সুতরাং নাইট্রেশন যদি করা হয় এটি একটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই কারণে নাইট্রেশন করলে নাইট্রোমূলকটি অর্থপ্যারা অবস্থানে যুক্ত হবে, কারণ অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। কথা ক্লিয়ার। পরেরটা আসো, ফেনল অম্লধর্মী কেন, অ্যাসিডের সংজ্ঞা দিবা, ঠাম করে, আর কোনো কথা নাই। বুঝেছো দয়া, এর মানে আমরা রেজোনেন্স আঁকাই দিব, সেম জিনিস, জাস্ট সংজ্ঞা দিব, সংজ্ঞা দিয়ে রেজোনেন্স, আর কোনো কথা নাই। তাহলে ফেনলের রেজোনেন্স আঁকাই দিলা, রেজোনেন্স আমি এখানে অলরেডি দিয়ে দিছি, তুমি বাসায় বসে বসে এটা দেখে দেখে আবার প্র্যাকটিস করবা। ওকে, তাহলে কি হইলো, রেজোনেন্স আঁকানোর পরে বলবা রেজোনেন্স হতে পায়, এখানে ইলেকট্রন সঞ্চারণশীল অবস্থায় আছে, সুতরাং অক্সিজেন নিচের দিকে টানাটানি করে, ফলে প্রোটন ত্যাগ করতে পারে, কি ত্যাগ করতে পারে, প্রোটন ত্যাগ করতে পারে, অম্লের সংখ্যা অনুযায়ী মিলাই দিবা, প্রোটন ত্যাগ করতে পারে রেজোনেন্সের কারণে। কেন কি অত বেসিক তো আমার লেখার দরকার নেই, তুই যে এই 3-4 লাইন লিখে আসতে পারছিস, মেন উত্তর যে রেজোনেন্স, এটা জানলেই তোকে 4-এর মধ্যে 3 মার্ক দিয়ে দেওয়া উচিত, তাই না। ওকে, তাহলে এই কারণে ফেনল অম্লধর্মী, একটা বিক্রিয়া দিয়ে দিলা, ফেনল দিয়ে দিলা নীল লিটমাস সমান সমান লাল লিটমাস হয়ে গেল, বা ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই দিলা, ক্ষারের বিক্রিয়া ঘটাই দিলা, তাহলে লবণ পানি উৎপন্ন হয়ে গেল, সোডিয়াম ফিনেট তৈরি হয়, পারবা না, পারা উচিত। এরপর চলে অ্যানিলিন বেনজিন বলে সক্রিয়তা হ্রাস করে নাকি বৃদ্ধি করে। তোমরা জানো যারা অর্থপ্যারা নির্দেশক তারা বেনজিন বলে সক্রিয়তা বৃদ্ধি করে, যারা মেটা নির্দেশক তারা বেনজিন বলে সক্রিয়তা হ্রাস করে। তাহলে কি করবা, ফার্স্টে অর্থপ্যারা নির্দেশকের সংজ্ঞা দিবা, যেহেতু অ্যানিলিন অর্থপ্যারা নির্দেশক, দেওয়ার পরে রেজোনেন্স, রেজোনেন্স আঁকানোর পরে বলবা রেজোনেন্স হতে পায়, যেহেতু এর অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি তাই এটি সক্রিয়তা বৃদ্ধি করে।
আর হ্রাস করতো তখন কি বলতাম, এখানে মেটার কোনো কথা বলা যাবে না, এখানে কিন্তু বলছিলাম মেটা অবস্থানে ইলেকট্রনবেগের ঘনত্ব বেশি। কিন্তু যখন সক্রিয়তা বৃদ্ধি বা হ্রাসের কথা বলবে অলওয়েজ অর্থপ্যারাকে টার্গেট করতে হবে। পরটা আসো নাইট্রোবেনজিন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তা হ্রাস করে কেন? এই যে সক্রিয়তা হ্রাস করতেছে, তাহলে এটা তো মেটা নির্দেশক। মেটা নির্দেশক এখানে আর আমরা বলবো না, আমরা বলবো অর্থপ্যারা নির্দেশক কাকে বলে, তারপরে মেটা নির্দেশক কাকে বলে, দেওয়ার পরে রেজোনেন্স। রেজোনেন্স দেওয়ার পরে রেজোনেন্স হতে পায়, যেহেতু নাইট্রোবেনজিনের রেজোনেন্স হতে দেখা যায় অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন বেগের ঘনত্ব কম। ভালো করে বুঝো কি বলছি। আগেটাতে বলছিলাম অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি, তাই সক্রিয়তা বেশি। এখানে বলবো অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন বেগের ঘনত্ব কম, তাই এটি বিক্রিয়ায় সক্রিয়তা হ্রাস করে। শেষ। বুঝতে পারছো ঘটনাটা কোথায়? জাস্ট রেজোনেন্স দিয়ে প্রত্যেকটা আনসার করা সম্ভব। জাস্ট একটা দিয়ে আমি ব্যাখ্যা করছি। তোমার ক্ষেত্রে এমন হইতে পারে পরীক্ষাতে ঘ নম্বরে আসলে দুইটা দিতে পারে, এইটা এটা মিলাই বলবে এটা এবং এটার মধ্যে কোনটি সক্রিয়তা বৃদ্ধি করে বা হ্রাস করে ব্যাখ্যা করো, এটা এটার মধ্যে কোনটি অধিক সক্রিয়, এটা এটার মধ্যে কোনটি অর্থপ্যারা নির্দেশক, এমন দুইটা বা তিনটা যৌগ দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হইতে পারে। তখন তোমাকে তিনটা যৌগেরই রেজোনেন্স আঁকাইতে হবে, নট একটা, তিনটারই রেজোনেন্স আঁকাইতে হবে। লেখাটা একটু বড় হবে, বড় না, জাস্ট 2 থেকে 3টা লাইনই তো কথা, শুধু রেজোনেন্স গুলো একানোটা মেন। যদি 4টা যৌগের কম্পারিজন দেয়, এর মধ্যে কোনটি অম্লধর্মী ব্যাখ্যা করো, 4টারই রেজোনেন্স আঁকাইতে হবে। এর মধ্যে কোনটি নাইট্রেশন করলে কোথায় যুক্ত হবে বা হ্যালোজেনেশন করলে কোথায় যুক্ত, 4টারই রেজোনেন্স আঁকাইতে হবে। শুধু নাইট্রেশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, অ্যানিলিনের নাইট্রেশনটা ব্যতিক্রম। অ্যানিলিনের নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে, নট অর্থপ্যারা। ওকে, এটা হচ্ছে ব্যতিক্রম। ডান। ওকে, তাহলে আসো আমরা এখন সিকিউ গুলা দেখি, তোমাদের পিডিএফ দিয়ে দিব, এই সিকিউ গুলো একটু সলভ করবা। তাহলে আমি আশাবাদী যে জৈব রসায়ন থেকে কিছু না পারলেও যদি অ্যারোমেটিক থেকে কোনো একটা সিকিউ আসে তুমি অবশ্যই আনসার করে আসতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি। এটা যশোর বোর্ড 2019-এর কোশ্চেন। আগে সিকিউ এর তোমাকে উদ্দীপক ধরতে পারাটা একটা আর্ট, উদ্দীপক ধরতে হবে। উদ্দীপক যদি ধরতে পারো, দেখো 3টা পি আছে, পি দিয়ে ফের এফি আছে, 400 ডিগ্রি কিউ তৈরি হয়েছে, এটা দেখলেই বোঝা যায় অ্যাসিটিলিন থেকে বেনজিন তৈরি হয়েছে। অ্যাসিটিলিন থেকে যদি বেনজিন তৈরি হয়, এই যে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে কি তৈরি হয়? বেনজিন। দেখো অ্যারোমেটিকে চলে আসছে, ক্লোরিন দেওয়া আছে, FeCl3 দেওয়া। যদি FeCl3 দেওয়া থাকে তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে মেকানিজম দেখানো যাবে না। তারপরে হচ্ছে এই হাবিজাবি জিনিস দেওয়া আছে। গ নম্বর আসো, টি যৌগটি ক্ষারীয় হলেও এস যৌগ অম্লীয় কেন? টি যৌগ কোনটা? টি যৌগ এখানে দেখা যায় অ্যামোনিয়া যুক্ত হয়েছে বেনজিনের পরে, ক্লোরোবেনজিনের পরে, তা টি যৌগ অবশ্যই অবশ্যই অ্যানিলিন, এই যে যৌগ ধরে ফেলছো। আর এস যৌগ সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে, অর্থাৎ ওএইচ প্রতিস্থাপিত হবে, এস যৌগ হচ্ছে ফেনল। এটা তোমরা দেখলেই পারবা। তাহলে কি বলতেছে, অ্যানিলিন ক্ষারীয় কেন, ফেনল অম্লীয় কেন? পারবা না? ক্ষারের সংজ্ঞা দিবা, দেওয়ার সাথে সাথে অ্যানিলিনের রেজোনেন্স, রেজোনেন্স হতে দেখা যায় নাইট্রোজেন কি তড়িতান্ত্রিকতা বেশি, ফলে টান দিবে, ফলে প্রোটন গ্রহণ করবে। ফেনলের রেজোনেন্স, রেজোনেন্স হতে দেখা যায় অক্সিজেন টান দিবে, ফলে প্রোটন ত্যাগ করবে। বুঝো নাই? এইভাবে ব্যাখ্যা করতে হবে। তারপরে আসো, নাইট্রেশন বিক্রিয়ায় এস যৌগ অর্থপ্যারা উৎপন্ন করলেও টি শুধু মেটা যৌগ উৎপন্ন করে কেন? ব্যাখ্যা করো। আবারও সেম, রেজোনেন্স। আমি তো পড়াইছি তাই না? রেজোনেন্স, যে এস যৌগ অর্থপ্যারার সংখ্যা দিবা, দিয়ে যেহেতু অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি তাই অর্থপ্যারাতে যুক্ত হবে। আর টিতে মেটা অবস্থানে ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি তাই মেটা অবস্থানে যুক্ত হবে। শেষ, জাস্ট রেজোনেন্স। তার মানে গ ঘ দুইটাই রেজোনেন্স। বুঝছো? পরীক্ষাতে এটা আসবে, এই কিউ থেকে যে আর তৈরি হয়েছে, ক্লোরোবেনজিন তৈরি হয়েছে, হ্যালোজেনেশনের মেকানিজম, বলবে কিভাবে তৈরি হয়েছে, ক্রিয়া কৌশল দেখাও। পারবা না? আশা করি পারা উচিত। পরটাতে আসো, এই যে আবারও বেনজিন থেকে, বেনজিন বি হচ্ছে বেনজিন, বেনজিন থেকে ডি তৈরি হয়েছে, এটা কি? ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, টলুইন তৈরি হবে। তারপরে এটা কি? নাইট্রেশন হবে। গ নম্বর দেখো, বি থেকে সি যৌগ তৈরির ক্রিয়া কৌশল, মেকানিজম অলরেডি দেখাই ফেলছি। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় সি এবং ডি এর মধ্যে কোনটা অধিক সক্রিয়? রেজোনেন্স। কেমনে লিখতে হবে অলরেডি বলে দিছি, গাইড ফলো করার দরকার নেই, বিভিন্ন গাইডে বিভিন্ন রকম লেখা আছে, টেস্ট পেপারে বিভিন্ন রকম লেখা আছে। আমি তোমাকে সবচেয়ে ইজিয়েস্ট বেস্ট মেথডটা বলছি,
যে যতটুকু শিখে গেলে তুমি মোটামুটিভাবে আনসার করে আসতে পারবা। তুমি আমার নিয়মই ফলো করো, ঠিক আছে? তাহলে এই যে আমি প্রত্যেকটা জিনিস দেখো, প্রত্যেকটা আমি দিয়ে দিছি যে ওয়াই থেকে জেড তৈরির ক্রিয়া কৌশল, ওয়াই জেড যৌগদ্বয়ের মধ্যে নাইট্রেশন করলে কোনটি সহজে হবে, সহজ হওয়া মানে কি, কার সক্রিয়তা বেশি, ঠিক আছে? এই যে প্রত্যেকটা যতগুলো ইম্পর্টেন্ট সিকিউ আছে আমরা কভার করার চেষ্টা করছি। আশা করি আমাদের এখন আর অর্গানিকে অ্যারোমেটিক যৌগ নিয়ে কোনো রকম ভয় থাকবে না। অ্যালিফেটিক অনেকে আনসার করতে চায় না, দরকার নাই। তাহলে তুমি অ্যারোমেটিকটা পড়ো, বাকি চ্যাপ্টারও আমরা আস্তে আস্তে ছোট ছোট ভিডিও দিব এইভাবে। আমাদের আশা করি একটা ভালো একটা পরীক্ষা হবে, পরীক্ষার হলে যেন আমরা সিকিউটা কমন পাইতে পারি, এটার জন্য আমরা আশাবাদী। সবাই ভালো করে পড়াশোনা করো এবং আমাদের একটা বেস্ট রেজাল্ট দাও। আর পিছনের যে পরীক্ষাগুলো হয়েছে ওগুলো ভুলে যাও, আমাদের সামনের পরীক্ষাগুলো ভালো দেওয়া উচিত। ঠিক আছে বাবারা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষার হলে যদি কমন পড়ে অবশ্যই আমাকে জানাবা।